আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, এখানে আমরা যারা আসছি আমাদের সবার পরিচয় হচ্ছে কি তরুণ উদ্যোক্তা, ইয়াং এন্টারপ্রেনার, ঠিক আছে? তো আমরা এখানে আসছি কি উদ্দেশ্যে বলেন তো? ট্রেনিং এর উদ্দেশ্যে, প্রশিক্ষণ নেওয়ার জন্য আসছে। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে যে আমরা এখানে আসছি, এখানে প্রশিক্ষণের আয়োজন করছে কারা? RRF। পুরো নামটা কি হবে জানা আছে? রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন। আচ্ছা, এটা একটা বেসরকারি সংস্থা, তাই না? নাকি? আচ্ছা, এবার এই প্রজেক্টের, এটা একটা প্রজেক্ট, এটাকে আমরা জানি প্রজেক্টের বাংলা কি হবে বলেন তো? কে জানেন? প্রকল্প। আচ্ছা, প্রজেক্ট বা প্রকল্প, এটা আমাদের প্রকল্পের নাম এখানে লেখা আছে। বলতে পারবেন প্রকল্পের নাম কি? রেইস। এর কিন্তু বিশাল বড় একটা নাম আছে না? হ্যাঁ, কেউ কি করতে পারবে একজন? এমপ্লয়মেন্ট, এটা বাংলা করলে এরকম অর্থ আসে, ইনফরমাল সেক্টর বা অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে, হ্যাঁ, পুনরুদ্ধার এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া। বুঝতে পারছেন? লাস্টের তিনটে দেখেন, ইনফরমাল সেক্টর, এমপ্লয়মেন্ট, এটা আগে আসবে। ইনফরমাল সেক্টর একটা সেক্টর, ইনফরমাল মানে কি? অনানুষ্ঠানিক, ঠিক আছে? ইনফরমাল সেক্টর মানে অনানুষ্ঠানিক খাত। ইনফরমাল সেক্টরের বিপরীত শব্দ হচ্ছে ফর্মাল সেক্টর, আনুষ্ঠানিক খাত, ঠিক আছে? একটু যদি আমি বুঝাই বলি যে ফর্মাল সেক্টর আর হচ্ছে ইনফরমাল সেক্টর কি, ঠিক আছে? মনে করেন আমি ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলি, ব্যবসা প্রতিষ্ঠান ফর্মাল সেক্টর হচ্ছে যেমন RRF, হ্যাঁ, আর ইনফরমাল সেক্টর হচ্ছে যেমন এই যে কোন আভা বলছিল যেন কাপড়ের বিজনেস আছে, তাই না? আছে না? তারপরে আর একজনে বলছেন মুদিখানা দোকান আছে, আছে তো? আচ্ছা, RRF এর প্রতিষ্ঠানেও কিন্তু অনেক কর্মচারী কাজ করে না? আবার আপনাদের যে মুদিখানা দোকান, তারপরে কাপড়ের দোকান, তাই না? এখানেও কিন্তু দু একজন কর্মচারী কাজ করে। এখন পার্থক্য কি? RRF হচ্ছে আমি বলতেছি ফর্মাল সেক্টর, তাই তো? আর মুদিখানা দোকান, কাপড়ের দোকান, পথের পাশে ওয়েল্ডিং এর ওয়ার্কশপ, তাই না? এরকম ছোট ছোট যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে বলতেছি অনানুষ্ঠানিক খাত, ইনফরমাল সেক্টর। পার্থক্য কি কেউ বলতে পারবেন? পার্থক্য হয়েছে এই দুটোর সাথে মিলান। ফর্মাল সেক্টরের উদাহরণ কি দিছে? RRF বা বিভিন্ন সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, অফিস আদালত বা বিভিন্ন যে কলকারখানা টানা আছে, এগুলো হচ্ছে ফর্মাল সেক্টর। আর ছোট ছোট যে প্রতিষ্ঠানগুলো আছে, ওয়েল্ডিং এর ওয়ার্কশপ, লেদ মেশিনের ওয়ার্কশপ, ফ্রিজ এসির দোকান, মানে সার্ভিসিং করে যেখানে, মোটর সাইকেল সার্ভিসিং করে যেখানে, তারপরে হচ্ছে আপনার মুদিখানা দোকান, একটা পোল্ট্রি ফার্ম, একটা গরুর ফার্ম, একটা মৎস্য ফার্ম, এগুলো কি ছোট ছোট প্রতিষ্ঠান, তাই না? এগুলো হচ্ছে সব কোন সেক্টর? ইনফরমাল সেক্টর, বাংলায় অনানুষ্ঠানিক সেক্টর। বুঝতে পারছেন? এখন পার্থক্য কি? পার্থক্য হয়েছে ফর্মাল সেক্টরে RRF বা সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো, এখানে 5 জন 10 জন 200 জন 500 জন কর্মচারী থাকলে প্রত্যেকের চাকরির একটা মোটামুটি নিশ্চয়তা আছে। কিভাবে? তাকে হচ্ছে চাকরির শুরুতেই যে ইন্টারভিউ নেওয়ার পরে তার যদি চাকরি কনফার্ম করা হয়, তাকে একটা নিয়োগপত্র দেয়। কি দেয়? সেই নিয়োগপত্রের মধ্যে লেখা থাকে তার মাসিক বেতন কত, তাই না? তার উৎসব ভাতা কত, হ্যাঁ, তার বাৎসরিক ছুটি কয়দিন, সাপ্তাহিক ছুটি কয়দিন। সে যদি স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে যেতে চায়, 1 মাস বা 2 মাস আগে তাকে অফিসকে জানাতে হবে, তাই তো? নোটিশ করতে হবে। আর যদি প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে তাকে বের করে দিতে চায়, তাহলে 1 মাস বা 2 মাসের বেতন দিয়ে তাকে বিদায় করতে হবে, তাই না? তাহলে মোটামুটি একটু নিরাপত্তা আছে চাকরি, তাই তো? কিন্তু আপনাদের এই যে ছোট ছোট যে প্রতিষ্ঠানের উদাহরণ দিলাম, এখানে যারা কাজ করে তাদের কি এরকম কিছু আছে? এই নাই বলে ওটা ইনফরমাল সেক্টর, আর এখানে আছে বলে এটা ফর্মাল সেক্টর। আচ্ছা,
ওখানে আমাদের অফিসগুলোতে আছে কি, এখানে শিশু শ্রমকে নিরুৎসাহিত করা হয়েছে, শিশু শ্রমিক নিয়োগ দেওয়া যাবে না 18 নিচে, আছে নাকি এরকম? ফর্মাল সেক্টর এটা নাই, কিন্তু আপনাদের সেক্টর গুলোতে অনেক 18 নিচে বাচ্চা পোলাপান কাজ করে, আছে না? এই জন্য এটা ফর্মাল আর ওটা ইনফর্মাল। হ্যাঁ, জেন্ডার বৈষম্য আছে। জেন্ডার বৈষম্য কি? আমাদের ফর্মাল সেক্টর গুলোতে নারী পুরুষ যে যেরকমই হোক তাকে পারিশ্রমিক বেতন সমান দেওয়া হয় একই কাজ করার জন্য, তাই না? আর ওই সেক্টর গুলোতে পুরুষ একরকমের পায়, একই কাজ করে নারীকে অনেক কম বেতন দেওয়া হয়। তারপরে নারীদের জন্য ওখানে কাজ করার জন্য সেরকম পরিবেশ যেটা দরকার সেই পরিবেশও থাকে না, থাকে। তারপরে টয়লেটের ব্যবস্থা থাকে, কিন্তু সবার জন্য একই ধরনের, কিন্তু সেখানে নারীর জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা থাকে। এগুলো হচ্ছে জেন্ডার বৈষম্য, তাই না? তাহলে যেখানে জেন্ডার বৈষম্য আছে ওটা কোন সেক্টর? ওটা ইনফর্মাল। আর যেখানে জেন্ডার বৈষম্য নাই ওইটা ফর্মাল সেক্টর। তার মানে জেন্ডার বৈষম্য না থাকাটা ভালো, তাই তো? আচ্ছা, তারপরে হচ্ছে ওখানে বিশুদ্ধ খাবার পানি হতে পারে, এখানে ওখানে আছে, ওখানে হয়তো নাই। ওখানে সুন্দর একটা নিরাপদ কর্ম পরিবেশ আছে, তাই তো? আর ওখানে নাই। ওখানে নাই মানে কি? বদ্ধ জায়গা, আলো বাতাসের ব্যবস্থা নাই। হ্যাঁ, তারপরে কি বলে, গরম, প্রচন্ড গরমের সময় ঠান্ডা করার ব্যবস্থা নাই। তার মানে ওটা নিরাপদ কর্ম পরিবেশ না। ওখানে কাজ করলে আপনার পেশাগত যে স্বাস্থ্য এটা ঠিক থাকবে না, ঠিক থাকবে? এই জন্য ওটা হচ্ছে ইনফর্মাল সেক্টর। টয়লেটের ব্যবস্থা, ওখানে ফর্মাল সেক্টরে সুন্দর টয়লেটের ব্যবস্থা থাকবে, নারীদের জন্য আলাদা, পুরুষের জন্য। কিন্তু ওই সেক্টর গুলোতে দেখবেন যে টয়লেট পুরুষ নারী আলাদা, দূরের কথা, টয়লেটের ব্যবস্থাই নেই, তাই না? এই জন্য ওটাকে বলতেছি আমরা ইনফর্মাল সেক্টর। আগুন লেগে গেলে ওখানে আগুন নেভানোর কোনো ব্যবস্থা নাই, কিন্তু ফর্মাল সেক্টর গুলোতে আগুন নেভানোর ব্যবস্থা থাকবে। ওখানে মনে করেন আপনার হাত কেটে গেছে, হাত পা কেটে গেছে, ব্যথা পাইছেন, কাজ করতে যেয়ে আপনার প্রাথমিক চিকিৎসার একটা ব্যবস্থা থাকতে হবে। এটা যেখানে আছে ওইটা ফর্মাল সেক্টর, যেখানে নাই ওটা কোন সেক্টর? ঠিক আছে? তাহলে আমরা বলতেছি লাস্টের তিনটা ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট মানে কর্মসংস্থান, মানে আপনি যে একটা প্রতিষ্ঠান শুরু করছেন একা একা, যখন ব্যবসা বড় হবে তখন কিন্তু আপনি আর একা পারতেছেন না, পারবেন? আপনার 2জন কর্মচারী লাগবে, ঠিক আছে? এই যে 2জন কর্মচারীর কাজের ব্যবস্থা করলেন এটাকে বলে এমপ্লয়মেন্ট, ঠিক আছে? কর্মসংস্থান। হ্যাঁ, তাহলে আমরা আপনাদের যে সেক্টর গুলোতে কাজ করতেছি এটা কোন সেক্টর? ফর্মাল না ইনফর্মাল? ইনফর্মাল। তার মানে এই ইনফর্মাল সেক্টরে কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে আমরা কি করছি? রিকভারি এন্ড অ্যাডভান্সমেন্ট করছি। লাস্টের তিনটে বলার পরে এরপরে প্রথম দুইটা রিকভারি এন্ড কি আছে? রিকভারি মানে পুনরুদ্ধার করা, তাই তো? রিকভারি কি করছি? ব্যবসা চলছে না, না চলার মতো, ঠিক আছে? মূলত এই প্রজেক্টটা আসছে করোনার সময়, কোভিড-19। হ্যাঁ, কোভিড-19 ওই সময় যে সমস্ত ব্যবসা আর চলতেছিল না, ক্ষুদ্র ব্যবসায়ী, সেই ব্যবসাগুলোকে আমরা রিকভারি করছি টাকা দিয়ে। রিকভারি মানে পুনরুদ্ধার করা। হ্যাঁ, তাহলে ওই বিজনেস গুলোকে আমরা স্বল্প ইন্টারেস্টে লোন দিয়ে রিকভারি করছি, তাই তো? অ্যাডভান্সমেন্ট মানে দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে অ্যাডভান্সমেন্ট কিভাবে করছে? তাদেরকে প্রশিক্ষণ দিয়ে। আপনি যখনই প্রশিক্ষণ নিয়ে দক্ষ হবেন তখন সেই কাজটা দ্রুত এগিয়ে যাবে, অ্যাডভান্সমেন্ট লেভেলে চলে যাবে, তাই না? তাহলে আমরা রিকভারি করছি স্বল্প ইন্টারেস্টে লোন দিয়ে, আর অ্যাডভান্সমেন্ট হয়েছে প্রশিক্ষণ দিয়ে, তাই তো? পুরো কাজটাই করছি ইনফর্মাল সেক্টরে কর্মসংস্থানের লক্ষ্যে। ঠিক আছে সবাই? তাহলে প্রজেক্টের নামটা বলতে পারবেন? কি কারণে এরকম হলো কে বলতে পারবেন? বলেন বলেন, এটা একটা কাছে দিয়ে বলেন। হ্যাঁ, বলেন। এই প্রজেক্টের নাম হচ্ছে রেইজ। রেইজের পূর্ণরূপ হচ্ছে রিকভারি এন্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট, অর্থাৎ অনানুষ্ঠানিক খাতে প্রশিক্ষণের মাধ্যমে যে তরুণ উদ্যোক্তারা আছে তাদেরকে আবার পুনর্জীবিত করা, অর্থাৎ তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আবার নতুন করে বাঁচতে শেখা। রিকভারি এন্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট রেইজ। এখানে ইনফর্মাল সেক্টর মানে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান, এবং সেটা রিকভারি মানে পুনরুদ্ধার, এবং অ্যাডভান্সমেন্ট
মানে আমরা প্রশিক্ষণের মাধ্যমে সেটা পুনরুদ্ধার করা হচ্ছে। রিকভারি আর অ্যাডভান্সমেন্ট কিভাবে করা হয়? রিকভারি হচ্ছে তাদেরকে ঋণ প্রদানের মাধ্যমে সহযোগিতা করা এবং সহযোগিতার মাধ্যমে তাদের যে ব্যবসাটা সেটা অগ্রসর করার প্রচেষ্টা হচ্ছে অ্যাডভান্সমেন্ট, মানে প্রশিক্ষণের মাধ্যমে সেটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা স্যার, কয়টা বাজে বলেন, এটা বলেন। এটাই বলাইছে, করেন না কেন? এই রাবার গুলো করেন না রে ভাই। প্রকল্প হচ্ছে কি রেস, হ্যাঁ কি লিখছে আপনারা লেখেন, প্রকল্পের নাম হচ্ছে কি রেস, তাই তো? এই কথাটা কখনো ভুলবেন না, ঠিক আছে? এখন অনেকে বলেন আমাদের প্রতিষ্ঠানের নাম কি, বলেন যে রেস, আবার প্রজেক্টের নাম কি, বলেন আর আর এফ। এটা ঘুরে ফেলেন না, প্রতিষ্ঠানের নাম হচ্ছে আর আর এফ, তাই তো? আর প্রকল্পের নাম রেস। ঠিক আছে সবাই? সবাই লিখছেন? এবার আসেন আর্থিকভাবে কারা সহযোগিতা করছে। আর্থিক সহযোগিতায় লেখেন, এখানে লেখা আছে আর্থিক সহযোগিতায়। আর্থিক সহযোগিতায় কারা? এই যে আর্থিক সহযোগিতায়, আর্থিক সহযোগিতা মানে টাকা পয়সা দ্বারা দিচ্ছে, আর্থিক অর্থ থেকে আর্থিক, এটা বোঝেন তো? কঠিন কিছু তো না, অর্থ, টাকা পয়সা, অর্থ বলিলে এই টাকা পয়সাটা বোঝাচ্ছে, আর্থিক ভাবে বা অর্থ দিয়ে তারা সহযোগিতা করছে, বুঝতে পারছেন? তাহলে কারা সহযোগিতা করছে? আর্থিকভাবে সহযোগিতা হচ্ছে, প্রথমে যে নামটা বলবেন সেটা হচ্ছে বিশ্ব ব্যাংক। কারা? বিশ্ব ব্যাংক। প্রথমে যে নামটা আসবে এটা আগে বলবেন, কারণ বিশ্ব ব্যাংক হচ্ছে সব থেকে বড়। বিশ্ব ব্যাংক ও কারা বললেন ভাই? পিকেএসএফ। পিকেএসএফ, পিকেএসএফ, এই যে বিশ্ব ব্যাংক ও আমার এই যে পিছনে লেখা আছে, উপরে লেখা আছে, পিকেএসএফ এর পুরো নাম কি? পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। হ্যাঁ, এই কথাটা লেখেন সবাই, ঠিক আছে? ওই যে উপরে কোনায় লেখা আছে। হ্যাঁ, সবাই কি দেখতে পান? চোখে পাওয়ার ঠিক আছে সবার? এই যে পিকেএসএফ এর পুরো নাম কি বলতে পারবেন? আপা বলতে পারবেন? বলেন তো। এই যে আপা আমার সামনে, পিকেএসএফ এর পুরো নাম কি বলেন? বসে বলেন, বসে বলেন। পল্লী, জোরে বলেন। আবার বলেন। সহায়ক ফাউন্ডেশন, ঠিক আছে? তাহলে হ্যাঁ, সহায়ক, সহায়ক, ওই যে উপরে লেখা আছে দেখছেন, ওই যে মনোগ্রাম দেখছেন সবাই? তাহলে এই প্রজেক্টে টাকা পয়সা কারা দিছে?
আচ্ছা, এই প্রজেক্টটা বাস্তবায়ন করতেছে কারা? জি। আচ্ছা, তারপরে হচ্ছে এরপরে আসি এই প্রকল্প হচ্ছে, আচ্ছা প্রকল্প আর প্রোগ্রাম দুইটা ভিন্ন জিনিস। কি বললাম? কত হবে? প্রকল্প আর প্রোগ্রাম আপনি তো বলবেন। প্রকল্প হচ্ছে মেয়াদ থাকে নির্দিষ্ট, একটা নির্দিষ্ট সময়ের জন্য, তাই তো? হয় 2 বছর, নাহলে 3 বছর, নাহলে 4 বছর, নাহলে 5 বছর, এরকম নির্দিষ্ট সময়। আর প্রোগ্রাম হচ্ছে অগণিত সময়। হ্যাঁ, প্রোগ্রাম, মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম, ওটা চলতে থাকবে, কিন্তু প্রজেক্ট হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য আসে, তাই তো? তাহলে আমাদের এটা কি প্রোগ্রাম না প্রজেক্ট? প্রকল্প বা প্রজেক্ট ইংরেজিতে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য আসছে নাকি? তাহলে এই প্রকল্পটা হচ্ছে কত বছরে জানা আছে? 5 বছর। এটা 5 বছরের প্রজেক্ট। হ্যাঁ, কত সাল থেকে কত সাল? 2022 থেকে 2026। 2022 থেকে 2026, এই যে এটা 5 বছরের একটা প্রজেক্ট। 22 সালে শুরু হয়েছে, হ্যাঁ, 2026 সালে কি হবে? এটা এক নম্বরের যে কার্যক্রম, সেটা হচ্ছে কোভিড-19 ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তা, তাই তো? তার মানে এই যে করোনার সময় যে সমস্ত ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা বা ব্যবসায়ী ছিল, আপনারা লিখতেছেন? কাগজ কলম দিচ্ছি তো, লেখেন। কোভিড-19 ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তা, তাদেরকে আমরা কি করছি? এর সাথে যোগ করবেন স্বল্প ইন্টারেস্টে লোন দিছি বা আর্থিক সাপোর্ট দিছি। হ্যাঁ, আর্থিক সাপোর্ট ও প্রশিক্ষণ, আর্থিক সাপোর্ট ও আর্থিক সহযোগিতা ও প্রশিক্ষণ। কোভিড-19 ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সাপোর্ট ও আর্থিক সাপোর্ট বা আর্থিক সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদান। ক্লিয়ার সবাই? হ্যাঁ, এটা লেখার পরে কোভিড-19 ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদান। ক্লিয়ার সবাই? আবার লিখছেন? হ্যাঁ, উদ্যোক্তাদের আর্থিক সহযোগিতা, এটা হচ্ছে 2 নম্বর। তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহযোগিতা এবং প্রশিক্ষণ প্রদান। আমরা কত টাকা আর্থিক সহযোগিতা করতেছি? 7 লক্ষ। আর বয়স কত হতে হবে? ঠিক আছে। এবং আর কি থাকতে হবে? অবশ্যই একটা ব্যবসা থাকতে হবে। আপনি এখান থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করবেন তা না, কিন্তু আপনি আগের থেকেই ব্যবসায়ী, ঠিক আছে? হয়তো 1-2 বছর শুরু করছেন, এরকম যারা ব্যবসায়ী অলরেডি আছেন, তাদেরকে আমরা হচ্ছে আর্থিক সহযোগিতা এবং প্রশিক্ষণ প্রদান করতেছি, ঠিক আছে? দিদি লিখছেন? তাহলে 2 নম্বরটা কি হবে দিদি বলেন তো? এদের বয়স কত হতে হবে? আচ্ছা, তারপরে কি থাকতে হবে? আর ব্যবসা থাকতে হবে। আর হচ্ছে এদেরকে লোন দিচ্ছি আপনার কত টাকা? 7 লক্ষ টাকা, ঠিক আছে? ক্লিয়ার সবাই? আচ্ছা, এটা লিখছেন সবাই? 3 নম্বরে আর একটা আছে, শিক্ষানবিশী কার্যক্রম। এই কার্যক্রমটা কি আমি ডিটেলস বলতেছি, ঠিক আছে? তাহলে এটার নাম হচ্ছে শিক্ষানবিশী কার্যক্রম। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে স্বল্প আয়ের পরিবারভুক্ত ছেলেমেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান। কর্মসংস্থান মানে কাজের ব্যবস্থা করা, বুঝতে পারছেন? দেখা যায়
স্বল্প আয়ের পরিবারভুক্ত ছেলে মেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান। দেখা হয়েছে? এই পানি ফেলাইছে না অন্য কিছু? একটু সরান সরান, পানির মধ্যে রাখেন না এটা। বলি আপনাদের, হ্যাঁ, আজকে তো ভূমিকা দিয়ে প্রশিক্ষণ শেষ হয়ে গেল, তাই না? তেমন কিছু অত আলোচনা হলো না। এই শিক্ষানবিশী কার্যক্রম হচ্ছে, আমি বলছি যে স্বল্প আয়ের পরিবারভুক্ত। বাংলাদেশে এমন পরিবার আছে যে সমস্ত পরিবারের মাসিক আয় অনেক কম, আয় কম। ধরেন একটা পরিবারের মাসিক আয় হচ্ছে 20,000 টাকার নিচে, বুঝতে পারছেন? 20,000 টাকায় কিছু হয় বর্তমানে? তাহলে এই পরিবারটাকে আমরা বলতেছি স্বল্প আয়ের পরিবার। এই সমস্ত যে পরিবারগুলো আছে, ওই সমস্ত পরিবারে যেসব ছেলে মেয়ে আছে, তাই তো, তাদেরকে আমরা কি করতেছি, প্রায় 30টার মতো কারিগরি ট্রেড আছে। এই ট্রেড গুলোর উপরে আমরা 6 মাস ব্যাপী তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। এখন এই প্রশিক্ষণ নিতে হলে কয়েকটা জিনিস থাকতে হবে আপনাদের মধ্যে, ঠিক আছে? বয়স থাকতে হবে, আর শিক্ষাগত যোগ্যতা। কি থাকতে হবে? 3টা জিনিস থাকতে হবে। বয়স থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তাই তো? আর একটা হচ্ছে আপনার ওইটাকে পেশা হিসেবে নেওয়ার আগ্রহ থাকতে হবে, যেটা আপনি কাজ শিখবেন। শুধু স্বল্প আয়ের পরিবারভুক্ত হলে হবে না, সাথে ওই 3টা জিনিসও থাকতে হবে। তাহলে 1 নম্বরে কি বলছি? বয়স থাকতে হবে। বয়স হতে হবে কত? 18 থেকে 35, ওই আগের মতনই, হ্যাঁ। তারপরে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন ক্লাস 5 পাস। কি থাকতে হবে? 5ম শ্রেণী। সার্টিফিকেট, সনদ লাগবে, কিন্তু আপনি যে 5 পাস করছেন সেটা দিতে হবে। আর সর্বোচ্চ হচ্ছে ইন্টারমিডিয়েট, উচ্চ মাধ্যমিক, ঠিক আছে? এখন কারো আপনি 5 পাস হলে 5 পাসের দিবেন, 8 পাস হলে 8 পাসের দিবেন, এসএসসি পাস হলে এসএসসি দিবেন, ইন্টার হলে ইন্টার পাসের দিবেন, ঠিক আছে? আর একটা হচ্ছে আপনাকে আগ্রহ থাকতে হবে, ওইটাকে পেশা হিসেবে নিতে হবে। পেশা কি? সংক্ষিপ্ত নাম রেজ। আর্থিক সহযোগিতার বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ। পিকেএসএফ সংক্ষিপ্ত নাম পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। বাস্তবায়ন করছে আরআরএফ। 5 বছরের প্রকল্প, 2022 থেকে 2026 সালে শেষ। প্রোগ্রাম অর্থ দীর্ঘমেয়াদী, আর প্রজেক্ট অর্থ নির্দিষ্ট মেয়াদে স্বল্পমেয়াদী। প্রকল্পের কার্যক্রম 3টি। 1 নম্বর, কোভিড-19 এর ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদান। 2 নম্বর, তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদান করা। বয়স হবে 18 থেকে 35, লোন 1 থেকে 7 লাখ। 3 নম্বর, শিক্ষণে বিশিষ্ট কার্যক্রম। স্বল্প আয়ের পরিবারভুক্ত ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান। আমাদের প্রকল্পের নাম রেইজ। রেইজ রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট। আর্থিক সহযোগিতা বিশ্ব ব্যাংক পিকেএস এর পূর্ণরূপ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। এর ব্যবস্থাপনা আছেন আরআরএফ এর পূর্ণরূপ রুরাল ইনকিউবেশন ফাউন্ডেশন। 5 বছর মেয়াদী, 2022 থেকে 2026 সাল পর্যন্ত। প্রকল্পের কাজ 3টা। 1, কোভিড-19 ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তা আর্থিক সহযোগিতা প্রশিক্ষণ প্রদান। 2, তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদান। বয়স 18 থেকে 35, লোন 51 থেকে 7 লাখ। শিক্ষানবিশী কার্যক্রম। স্বল্প আয়ের পরিবারভুক্ত ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান।